বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, হ্যাঁ? মনে মনে কথাটা বলে সজল বেশ উৎফুল্ল চিত্তে বলল। আমি অবশ্যই জানতে চাই আমাকে এমনভাবে কে স্টক করছে। মোহিত সজলের খুশিতে ডগমগ চেহারাখানা দেখে মুচকি হাসি দিয়ে বলল, এত সুন্দর করে ভালোবাসার নিবেদন যে করছে সে নিশ্চয় তোকে খুব ভালোবাসে। দেখ কি সুন্দর করে তোর একটা নাম দিয়েছি, রাগী পুরুষ। আমার মনে হয় যে তোকে এই মেসেজগুলো সেন্ড করেছে সে তোর খুব কাছের কেউ হবে। জানি, সেটাই তো জানতে চাই, কে আছে এই বদমাইশের পেছনে। বলে সজল পৌশালীর কথা ভাবল। কারণ যবে থেকে এই মেসেজগুলো আসা শুরু করেছে তার ঠিক দিন কয়েক আগে পৌশালী ফিরেছে গ্রামে। বেশ কয়েকবার ফোন করে ক্ষমা চাওয়ারও চেষ্টা করেছে, কিন্তু সেদিনে সে অজ্ঞাত নারীর কণ্ঠস্বর শুনে মোটেও তাকে পৌশালী মনে হয়নি। তাই তো সে অজ্ঞাত নারীর পরিচয় জানার আগ্রহ বাড়ছে দিনকে দিন সজলের মনে। মোহিত মাফলারটা ভালো করে গলায় প্যাঁচাতে প্যাঁচাতে বলল, ওকে, তাহলে কলকাতায় ফিরে আমাদের মিশন হলো তোর অজ্ঞাত প্রেমিকাকে খুঁজে বের করা। আমি আজই জয়ের সাথে কথা বলে নিচ্ছি। সকালের শীতল হিম ঠান্ডায় কাবু হয়ে থরথর করে কাঁপতে কাঁপতে অন্তরা কলে পাড়ে দাঁড়িয়ে ভেজা চুলগুলো ঝাড়তে ব্যস্ত। ঠিক তখনই মনোরমার আওয়াজ পাওয়া গেল। এই সাত সকালে ঘুম থেকে উঠে এত ঠান্ডায় চুলগুলো খোপায় কি করার দরকার ছিল? এবার যদি ঠান্ডা লেগে যায় তখন কি হবে? সেই তো জ্বরে সর্দিতে ভোগে, নিজেও কষ্ট পাবি আবার আমাকেও জ্বালাবি। তুমি চিন্তা করো না তোমা, আমার কিচ্ছু হবে না। বলেই তড়িঘড়ি করে ছুটে এলো নিজের ঘরে। দরজা বন্ধ করে কলেজে যাওয়ার জন্য তৈরি হতে লাগলো। ওপাশে রান্নাঘরে বসে সমানে বকে চলেছে মনোরমা। তাই নাকি? তাহলে গত সপ্তাহে ওই গাদা অনেক ওষুধগুলো ওগুলো কার জন্য কিনে আনলাম? কার বুকে সর্দি বসে গিয়েছিল? কি হলো, উত্তর দে। মেয়ের গলার আওয়াজ না পেয়ে মনোরমা রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে এলো। দেখলো ভেজা কাপড়গুলো উঠোনে নাড়া, সেগুলো থেকে জল পড়ছে। বুঝলো মেয়ে মনে হয় ঘরে ঢুকেছে, তাই আর বাইরে দাঁড়িয়ে না থেকে রান্নাঘরে আবারও ঢুকে গেল রান্না করার উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ পর অন্তরা একেবারে তৈরি হয়ে বেরিয়ে এলো বাইরে। মাকে দেখে বলল, মা আমি বেরোলাম। সে কি রে, এখনই বেরোবি নাকি? এখনো তো রান্না হয়নি। বলে মনোরমা অবাক হয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সবেমাত্র 7:30 বাজে। অন্তরা তাড়াতাড়ি করে পায়ের জুতোর ফিতেটা আটকাতে আটকাতে বলল, সমস্যা নেই, আমি কলেজের ক্যান্টিন থেকে খেয়ে নেব। তুই আজ কলেজে যাবিস না, আগে কেন বলিসনি? আরে কেন বুঝতে পারছো না, গত সপ্তাহের একটা দিনও কলেজ যেতে পারিনি শরীর খারাপের কারণে। ওদিকে পিকলুর সামনেই ভর্তির এক্সাম, বৌদি বারবার করে যেতে বলেছে, তাই তো আজ তাড়াতাড়ি বাড়ি থেকে বের হচ্ছি। কদিন আগেই না শরীর খারাপ থেকে উঠলি, শরীরটা তো এখনো দুর্বল। ও কিছু হবে না, আমি গেলাম। বলে অন্তরা ব্যস্ত পায়ে বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে। মোহিতের সেই ইঞ্জিনিয়ার বন্ধু জয় আজ কলেজ এসেছে সজলের সাথে। কলেজে ঢুকে সজল জয়কে নিয়ে সোজা এসে পৌঁছালো সেই কম্পিউটার রুমে। জয় একটা চেয়ারে বসে তার ল্যাপটপখানা রাখলো কম্পিউটার টেবিলে। যেসব প্রয়োজনীয় সেটিংগুলো করা দরকার ফটাফট সেগুলো করে রেডি করে ফেললো সব। সজলের দিকে তাকিয়ে বলল, ফোন নম্বরটা দিন। সজল ফোন নাম্বারটা দিতেই সেটা ল্যাপটপে টাইপ করা মাত্রই দেখালো সেটা ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। তা দেখে সজল নিজের ফোন দিয়ে ডায়াল করতে বুঝলো মেসেজ পাঠানোর নাম্বারটা বন্ধ। হতাশ হয়ে বসে পড়ল জয়ের পাশে। সত্যি বলতে অপেক্ষা করার মতো ধৈর্য ধারণ করা আর সম্ভব হচ্ছে না সজলের পক্ষে। মনটা অধৈর্য হয়ে উঠেছে অজ্ঞাত রমণীর পরিচয় সম্পর্কে জানতে। আজ কোর্টের দুই তরফের আইনি সমঝোতায় বিরাজের সাথে বিবাহ বিচ্ছেদ হবার দিন পিয়ালির। দাবি মতো বিরাট অঙ্কের অর্থ দিয়েছে বিরাজ পিয়ালিকে। পিয়ালি অর্থ পেয়ে আনন্দের হাসি সরছে না অধৈর্যরা থেকে। আজ থেকে সে স্বাধীন, আর তাকে কেউ বাজে কথা বলতে পারবে না। এসব ভেবে নিজেকে আরো অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছে মনে মনে। আনন্দে আত্মহারা হয়ে সাথে সাথে সাইন করে দিল ডিভোর্স পেপারে। বেশ কিছুদিন আগের কথা, পৃথা দেবী মেয়ের সংসার বাঁচাতে ছুটে গিয়েছিলেন বিরাজদের বাড়ি। উদ্দেশ্য ছিল যে করি হোক হাতে পায়ে ধরে মেয়ের সংসার বাঁচানো। সেখানে গিয়ে তিনি যা দেখলেন তাতে তার পায়ের তলার মাটি সরে গেল।
মালিনী দেবী অর্থাৎ বিরাজের মা প্যারালাইজ হয়ে বিছানায় শুয়ে ব্রেন স্ট্রোক করেছেন তিনি, যার জন্য অনেকাংশে দায়ী তার গুণবতী জ্যেষ্ঠ কন্যা। সেদিনের ঘটনার বিশদ বিবরণ ঠিক এমনটা ছিল। পুজোর কেনাকাটা করতে বেরিয়েছিল সেদিন পিয়ালিকে কেনাকাটার জন্য বাইরে বেরোতে দেখে মালিনী দেবী একটা প্রেসক্রিপশন দিয়েছিলেন পিয়ালির হাতে। তাতে তার কিছু সদ্য শেষ হওয়া ঔষধের তালিকা ছিল, যেগুলো না খেলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পিয়ালি সেদিন নিজের মন মতো কেনাকাটা করে বাড়ি ফিরে অনেক রাতে, কিন্তু শাশুড়ি মায়ের ওষুধগুলো না কিনেই বাড়ি ফিরে আসে। রাতে বাড়ি ফিরতে মালিনী দেবী পিয়ালির কাছে ওষুধগুলো চাইলে পিয়ালি আচমকাই নোংরা ভাষায় আক্রমণ করে ওঠে। তার বক্তব্য অনুযায়ী সে কি এবাড়ির কাজের লোক যে তাকে অর্ডার দিলেই সে শুনবে? সে শুনতে বাধ্য নয় বলে পরিষ্কার শব্দে জানিয়ে দেয়। এদিকে মেয়ে মিনি তার স্বামীর সাথে বিদেশ ভ্রমণে যাওয়ার কারণে তাকেও কিছু জানাতে পারে না মালিনী দেবী। এভাবে কেটে যায় পুজোর কটা দিন। এর মধ্যে পিয়ালিকে মালিনী দেবী বেশ কয়েকবার নক করে ওষুধগুলো আনার জন্য, কিন্তু পিয়ালি কর্ণপাত করার প্রয়োজনীয়তা অনুভব করে না। এরপর আসে নবমীর সেই কাল রাত, যেদিন মালিনী দেবীর শারীরিক অবস্থা চরম অবস্থায় পৌঁছায়। মালিনী দেবী হাই সুগার ও হাই প্রেশারের রোগী ছিলেন। তার প্রেশার হাই হলেই সাথে সাথে শ্বাসকষ্ট শুরু হতো। সেদিনও তেমনটাই হলো। সন্ধ্যার পর থেকে মালিনী দেবীর প্রেশার বাড়তে শুরু করলো। যত সময় এগুলো শারীরিক অবস্থার ততই অবনতি হতে লাগলো। এদিকে কলকাতার পুজো মানে চারিদিকে আনন্দের জোয়ার। পিয়ালি সন্ধ্যার দিকে সেজেগুজে বের হলো বান্ধবীদের সাথে আড্ডা দিতে। তখনও মালিনী দেবী বেশ অসুস্থ ছিলেন। পিয়ালি দেখেও গানা লাগিয়ে বেরিয়ে গেল বন্ধু বান্ধবের সাথে আনন্দের জোয়ারে গা ভাসাতে। এদিকে সময় গড়িয়ে যত রাত গভীর হতে লাগলো ততই শরীর খারাপ হতে লাগলো মালিনী দেবীর। মাঝরাতে এক সময় শরীরে অসুস্থতা আর সহ্য করতে না পেরে লুটিয়ে পড়লেন মেঝেতে। তখন রাত প্রায় 1টা। বিরাজের প্লেন ল্যান্ড করলো দমদমে বিমানবন্দরে। বাড়ির সবাইকে চমকে দেবার উদ্দেশ্যে মাত্র সপ্তাহখানেকের ছুটি নিয়ে এসেছে সে। কলকাতার যানজট পেরিয়ে রাত প্রায় 2:30 নাগাদ বাড়িতে পৌঁছায় সে। তারপর গেটে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে বেল বাজিয়ে কারোর সারা শব্দ পায় না। শেষ পর্যন্ত বহুদিন আগে নিজের কাছে রাখা এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলতে মাকে জ্ঞানহীন অবস্থায় ফ্লোরে পড়ে থাকতে দেখে চমকে ওঠে। লাগেজ ব্যাগটা ছুঁড়ে ফেলে ছুটে আসে মায়ের কাছে। অনেকবার ডেকে জলের ছিটে দিয়েও যখন মায়ের জ্ঞান ফেরাতে ব্যর্থ হয় সে, তখনই আর দেরি না করে মাকে কোলে তুলে ছুটে চলে আসে হাসপাতালে। পরবর্তী সময় জানতে পারে তার গুণবতী স্ত্রী সারা রাত ধরে বন্ধুবান্ধব নিয়ে মত্ত হয়েছিল। সকালে পিয়ালি বাড়ি ফিরতেই পিয়ালি শাশুড়ির শারীরিক অবস্থার কথা জানতে পারে, কিন্তু তেমন কিছু অনুভূতি তার মধ্যে দেখা যায় না। আর না শাশুড়িকে দেখতে হাসপাতালে পৌঁছায়। বিকেলের দিকে বিরাজ বাড়িতে এসে পিয়ালিকে মায়ের অসুস্থ হবার কারণ জিজ্ঞেস করতেই এক কথায় দু কথায় অশান্তি শুরু হয়। শেষ পর্যন্ত বিরাজ রেগে পিয়ালির গায়ে হাত তোলে। পিয়ালি সে সময় রাগে গজগজ করতে করতে তেজ দেখিয়ে নিজের লাগেজ গুছিয়ে চলে আসে বাপের বাড়িতে। এরপর কেটে যায় বেশ অনেকগুলো দিন। ভালো মন্দ অনেক রকম ভাবে পৃথা দেবী মেয়েকে বুঝিয়েছেন স্বামী শাশুড়ির কাছে ক্ষমা চেয়ে আবার ফিরে যেতে, কিন্তু সে কথা কানে নেয়নি। এমনকি পৌশালী নিজেও দিদিকে বুঝিয়েছিল। পিয়ালি তার কথা তো শোনা দুরস্ত, উল্টে তাকে যাচ্ছে তাই ভাষায় কথা শুনিয়ে ঘর থেকে বার করে দিয়েছে। পৃথা দেবী আর ভবেশবাবু অবাক হয়ে গিয়েছিলেন মেয়ের সিদ্ধান্তে। টাকা পয়সা অর্থ এগুলোই কি সব জীবনে? একটা ভালো জীবন সঙ্গী ঠিক কতটা গুরুত্বপূর্ণ জীবন নামক দীর্ঘ পথে চলার জন্য সেটা তাদের মেয়ে বুঝল না দেখে পৃথা দেবী পিয়ালিকে বাড়ি থেকে দূর করে তাড়িয়ে দিয়েছেন। মুখের ওপর দরজা বন্ধ করে দেবার সময় বলেছেন, এতবার বোঝানোর পরও যখন স্বামীর সংসার ত্যাগ করে ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নিয়েছো, তাহলে কান খুলে শুনে নাও। আর কোনো দিন তুমি ভুলেও এবার যে দ্বিতীয়বার পা রাখার কথা মাথায় আনবে না। এরপর থেকে তোমার প্রতি আর আমাদের কোনো দায়িত্ব নেই। পিয়ালি মায়ের কথার ভ্রুক্ষেপ না করে নিজের লাগেজ ব্যাগগুলো নিয়ে দম্ভের সাথে বেরিয়ে এসেছিল বাবার বাড়ি থেকে। বলেছিল আর কখনো কাউকে দরকার হবে না, না বাবা মাকে আর না প্রাক্তন স্বামীকে। অপেক্ষা করতে করতে একসময় সে প্রতীক্ষিত মুহূর্ত হাজির হলো সজলের সামনে। সজল তখন তার ক্লাস শেষ করে সবই ঢুকেছে স্টাফ রুমে। ঠিক তখনই জয়ের ফোন এলো তার কাছে। সজলদা, তাড়াতাড়ি আসুন, নম্বরটা অ্যাক্টিভ হয়েছে। সজল তাড়াহুড়ো করে বেরিয়ে এলো স্টাফ রুমের বাইরে। ব্যস্ত পায়ে ঢুকলো সেই নির্দিষ্ট কক্ষে।
জয় তার ল্যাপটপের মনিটরে দেখলো দুটি সবুজ বিন্দু, যে বিন্দুটার একটা সজলের নাম্বারের ট্র্যাক লোকেশন, অপরটা অজ্ঞাত পরিচয় রমণীর। জয় পরামর্শ দিল সজলকে অজ্ঞাত পরিচয় রমণীর লোকেশনের দিকে বরাবর এগিয়ে যেতে। সজল তাই করলো। এদিকে অন্তরা ক্লাস থেকে বেরিয়ে অন্যান্য সব দিনের মতো আজও প্রথম ক্লাস শেষে বেরিয়ে এলো কক্ষের বাইরে। প্রচন্ড ঠান্ডা পড়েছে আজ। মন চাইলো কলেজের প্রাঙ্গণে যে বসার জায়গা আছে সেখানে বসে রোদ পোহাতে। সেই উদ্দেশ্যে বেরিয়ে একটা ফাঁকা জায়গা দেখে বসলো। অতঃপর ব্যাগের গোপন চেন খুলে সে সিম কার্ডটা বার করে ফোনে সেট করলো। বসে বসে মনের অনুভূতিগুলোকে জাহির করতে করতে ফোনের পেজে লিখতে লাগলো রোজকার মতো একটা ছন্দ। এদিকে সজল কানে ব্লুটুথ ইয়ারবাডস লাগিয়ে জয়ের কথা মতো লোকেশন ট্র্যাক করতে করতে এসে দাঁড়ালো অন্তরার একদম পেছনে। অন্তরাকে পেছন দিক থেকে দেখে সজল প্রথমে চমকে উঠল। মনটা বারে বারে বলে উঠল, না না, এই মেয়েটা কিছুতেই হতে পারে না। কিন্তু পর মুহূর্তে জয়ের কথা, তার দেওয়া তথ্য অনুযায়ী সজলের ফোনের লোকেশন আর অজ্ঞাত রমণীর ফোনের লোকেশন সেম জায়গায় দেখাচ্ছে। শুনে অদ্ভুত রকমের মিশ্র প্রতিক্রিয়া কাজ করলো সজলের মনে। এরই মধ্যে হঠাৎ করে আবার একটা মেসেজ ঢুকলো সজলের ফোনে, সে অজ্ঞাত পরিচয় রমণীর নম্বর থেকে। সজল মেসেজটা ওপেন করতেই কিছু লেখা ভেসে উঠল স্ক্রিনে। এক আকাশ জোড়া বিশাল নক্ষত্রমণ্ডল, 7 সমুদ্র জোড়া বিশাল জলরাশি, ভূপৃষ্ঠের বুক থেকে 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত ছড়ানো এই সুবিস্তৃত বায়ুমণ্ডল, সব কিছুকে ছাপিয়ে গেছে আপনার প্রতি আমার হৃদয়ের টান, আমার এক আকাশ সমান ভালোবাসা। আজকের এই শুভ দিনে আমার তরফ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল আমার একান্ত ব্যক্তিগত রাগী পুরুষ। সারা জীবন খুব ভালো থাকুন, খুব সুখে থাকুন। আপনার জীবনের সব চাওয়া পাওয়াগুলো যেন পূর্ণ হয়, কখনো কোনো দুঃখ কষ্ট স্পর্শ করতে না পারে। যদি আসে সেটা যেন আমার নামে আসে, আমাকে ধ্বংস করে দেয়। আমি সব সয়ে নেব, তবু আপনাকে ছুতে দেব না। ইতি আপনার হৃদয়ের অন্তরালে লুকানো অজ্ঞাত প্রেমিকা। হিমশীতল ঝিরে ঝিরে উত্তরে হাওয়ায় ভেসে যাচ্ছে চারপাশ। গাছের শুকনো পাতাগুলো ঝরে ঝরে পড়ছে, তাতে ভরাট হচ্ছে প্রাঙ্গণ। জানুয়ারি মাসের শীতে যেখানে প্রত্যেকের অবস্থা জুবুথুবু, সেখানে সজলের অবস্থা একেবারে বিপরীত। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজকের দিনে তাপমাত্রা পরিমাণ আরও নিম্নমুখী নামার সম্ভাবনা থাকলেও সজলের মস্তিষ্কের রাগের পারদ এই মুহূর্তে ঊর্ধ্বগামী। মোবাইলের স্ক্রিনে ভাসতে থাকা মেসেজখানা দেখে ক্রোধে উত্তেজনায় ফুঁসে উঠল। সামনে বসা বাচ্চা মেয়েটার দিকে তাকিয়ে মোবাইলের কল লিস্টে থাকা কিছুক্ষণ আগে ডায়াল করা নাম্বারটাতে কল করলো নিশ্চিত হওয়ার জন্য। মনে মনে হাজারবার প্রার্থনা করলো যেন অন্তরা না হয়, কিন্তু সমস্ত প্রার্থনাকে নৎসাৎ করে দিয়ে অন্তরার হাতের মুঠো ফোনটা শব্দ করে বেজে উঠল। শব্দ যত বাড়তে লাগলো, সজল এক পা দুপা করে হেঁটে এগিয়ে আসতে লাগলো অন্তরার দিকে। ধীরে ধীরে এসে দাঁড়ালো একেবারে অন্তরার পেছনে। অন্তরা আজ যেন অবাকে শীর্ষে উঠে গেছে ফোনের স্ক্রিনে সজলের কল দেখে। সেই যে প্রথম দিন কথা হয়েছিল, তারপর থেকে আজ 2 মাস হতে চলল সে নিজেকে আড়ালে লুকিয়ে রেখে সজলকে নিজের মনের কথা জানায়। তবে সরাসরি কথা বলে নয়, মেসেজে। তবে যতবারই সজলকে মেসেজ করেছে তার 2-1 দিন পর সেই নাম্বারটা ব্লক করে দিয়েছে। এভাবে একের পর এক নাম্বার ব্লক লিস্টে পাঠালেও অন্তরা হার মানেনি। ভাবছিল একদিন না একদিন সে সজলের মনে নিজের জন্য একটা নরম জায়গা বানিয়ে ছাড়বে। একদিন অবশ্যই মানুষটা তার মনের আবেগ নিংড়ানো অনুভূতি ডাকে সাড়া দিয়ে অবশ্যই নিজে থেকে কল করবে, তার সম্পর্কে জানতে চাইবে। সেদিন সে নিজেকে আর এভাবে আড়ালে লুকিয়ে রাখবে না। বকা দিলে দিক, তবু নিজের মনের কথা লুকিয়ে রাখবে না, সরাসরি জানাবে। ফোনের স্ক্রিনে সজলের কল আসা দেখে অন্তরার মনে হচ্ছে আজ যেন সেই দিন। আনন্দে আত্মহারা হয়ে কি করবে বুঝতে পারল না। অতিরিক্ত উত্তেজনায় কাঁপতে লাগলো থরথর করে। এদিকে দেখতে দেখতে ফোনটা কেটে গেল। কয়েক সেকেন্ড গড়াতে না গড়াতে আবারও কল এলো সজলের। অন্তরা এবার আর দেরি না করে ভয়ে আর কৌতূহলী মিশ্র অনুভূতি নিয়ে ফোন রিসিভ করলো। বোকা মেয়েটা জানতেও পারল না সমন তার পেছনে দাঁড়িয়ে তাকে ছোবল দেওয়ার জন্য প্রমাদ গুনছে এক মনে। অন্তরা ভয়ে ভয়ে আমতা আমতা করতে বলল, হ্যাঁ হ্যালো। মানুষের মন বড়ই অদ্ভুত। উপকার যত তাড়াতাড়ি ভুলে যায়, খারাপ ব্যবহারগুলো ঠিক ততটাই গভীরভাবে মনে গেঁথে রেখে দেয়। সজল অন্তরার করা সেই এক খারাপ কাজের কথা যতটা মস্তিষ্কে গেঁথে রেখেছিল,
তার মাঝে সামান্য ভুলে গেলেও আজ এই মুহূর্তে আবার চরমভাবে হানা দিল মস্তিষ্কের আনাচে কানাচে। অতিরিক্ত রাগে উত্তেজিত সজল দাঁতে দাঁত চেপে নিজেকে প্রশমিত করার চেষ্টা করতে করতে বলল, দুলাল কাকা, অভি এরা জানে তাদের বাড়ির মেয়ের চরিত্রে ঠিক কতটা অবনতি হয়েছে। কথাটা শোনা মাত্র চমকে উঠল অন্তরা। বেঞ্চ থেকে তড়াক করে উঠে দাঁড়ালো। ঘাড় ঘুরিয়ে পেছন ঘুরতে দেখতে পেল সজলের রক্তবর্ণ চক্ষু জোড়া। সজল কান থেকে ফোন নামিয়ে পকেটে রাখতে রাখতে বলল, আমি ভেবেছিলাম তুমি শুধরে গেছো। সেদিনের ওই নোংরা ব্যবহার করাটা তোমার ছেলে মানুষই ছিল, কিন্তু আমি ভুল ছিলাম। আসলে তোমার মতো মেয়েরা হলো সেই সমস্ত লেভেলের বেয়াদব যাদের কোনো ক্লাস হয় না। এত বড় বিষাক্ত কথা সইতে পারল না অন্তরা। সাথে সাথে চোখ দুটো ভরে উঠল নোনা জলে। টপ টপ করে গড়িয়ে পড়ল শ্যামলা গাল বেয়ে বেয়ে। সজল হেঁটে বেঞ্চের পাশে এসে দাঁড়ালো, একেবারে অন্তরার মুখোমুখি হয়ে। হাত দুটো পকেটে গুজে তীক্ষ্ণ ধারালো দৃষ্টি ছুড়ে দিল সামনে দাঁড়ানো মেয়েটার দিকে। কর্কশ কণ্ঠে বলে উঠল, এই মেয়ে, এই তোমার সাহস দেখে তো আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। এই ধরনের বেয়াদবি করার আগে একটা বার মানে তোমার মাথায় আসেনি যে আমি তোমার টিচার হই। কি হলো, জবাব দাও। অন্তরা লজ্জায় মাথা নিচু করে চোখের জল ফেলছে। এদিকে সজল অপেক্ষা করছে অন্তরার মুখ খোলার। সজলের আগে ফুঁসতে ফুঁসতে মাথার চুলগুলোকে টেনে ধরে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করতে লাগলো। আজ যেন কিছুতেই নিজেকে সামলাতে পারছে না সজল। মাথার ভেতর থেকে হুড়মুড় করে এতদিনের জমা রাগগুলো তোপের মতো মুখ থেকে বেরোনোর জন্য আঁকুপাকু করছে। সজল দাঁত চেপে আবারও বলল, কি হলো, জবাব দাও। আমি কিছু জিজ্ঞেস করেছি তোমাকে। অন্তরা তাও চুপটি করে দাঁড়িয়ে রইল মাথা নত করে। অধৈর্য সজল বিরক্ত হয়ে গলার আওয়াজ আরো কঠিন করে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলল, কি যেন লিখে পাঠিয়েছো? হ্যাঁ, মনে পড়ছে? আমার অজ্ঞাত প্রেমিকা। বাহ, দারুণ কথা। হঠাৎ গলার স্বর চড়িয়ে কর্কশ কণ্ঠে বলে উঠল, ফ্লার্ট করো? হ্যাঁ, ফ্লার্ট? টিচারের সাথে ফ্লার্ট করো, তাই না? অভদ্র মেয়ে, তোমাকে আমার যে কি যে করতে ইচ্ছা করছে তোমাকে আমার। বলেই দাঁতে দাঁত চেপে কিরমির করে উঠল। ভীত অন্তরা অশ্রু সজল আখি জোড়া মেলে বড় সাহস করে তাকালো সজলের দিকে। কাপা কাপা কণ্ঠে মিনমিন করে বলল, বিশ্বাস করুন সজলদা, আমি আপনার সাথে ফ্লার্ট করিনি, আর না মজা করেছি। আমি তো শুধুমাত্র আমার মনের কথাগুলো। আমি ভাবতেও পারছি না যে দুলাল কাকার মতো এত ভালো একজন মানুষের এত বেয়াদব সন্তান কি করে হয়। আসলে তোমাকে শুধু বেয়াদব বললে কম হবে। তুমি আসলে সুযোগ সন্ধানী। হ্যাঁ, সুযোগ সন্ধানী একটা মেয়ে। ভেবেছিলে আমার জীবন বাঁচিয়ে আমার মাথা কিনে নিয়েছো। হ্যাঁ, যা খুশি তাই করবে, আর আমি কৃতজ্ঞতাবশত কিছুই বলবো না, তাই তো? অন্তরা এবার আর নিজেকে সামলাতে পারল না। ফুপিয়ে শব্দ করে কেঁদে উঠল। হাত জোর করে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বলল, বিশ্বাস করুন সজলদা, আমি সুযোগ সন্ধানী নই, আর না আপনার কাছে কৃতজ্ঞতাবশত কোনো উপহার চাই আমার। আমি তো শুধুমাত্র আমার মনের কথাগুলো আপনাকে জানাতে চেয়েছিলাম, কিন্তু কোনো রকম উপায় পাচ্ছিলাম না, তাই এই পদ্ধতি অবলম্বন করেছিলাম। বিশ্বাস করুন, আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি, আমার মনে কোনো রকম পাপ চিন্তা কখনো আসেনি। জানি না কখন কিভাবে আপনার প্রতি আমার মনে একটু একটু করে সফট কর্নার তৈরি হয়েছে। আমি সত্যি আপনাকে খুব ভালোবেসে ফেলেছি, তাই। কথাটা শেষ করার আগে কেউ একজন অন্তরাকে টেনে নিজের দিকে ঘুরিয়ে ঠাস করে সপাটে একটা থাপ্পড় বসিয়ে দিল ডান গালে। আচমকা থাপ্পড় খেয়ে অন্তরা নিজেকে সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ল মাটিতে। ইতিমধ্যে আশেপাশে বেশ কিছু ছেলে মেয়েরা দাঁড়িয়ে দেখছিল দূর থেকে সজল আর অন্তরার কথা বলার সময় সজলের বকাবকি এসব দেখছিল, কিন্তু কারোরই সাহস হয়নি কাছে গিয়ে দাঁড়িয়ে ঘটনা শোনার। কারণ কলেজে সজল ভীষণ রাগী প্রফেসর হিসেবেই পরিচিত মুখ। তার ব্যাপারে নাক গলানো মানেই নিজের বিপদ ডেকে নিয়ে আসা। কিন্তু যখনই পায়েল ম্যামকে হঠাৎ করে অন্তরার থাপ্পড় মারতে দেখলো, মুহূর্তের মধ্যে ছেলেমেয়েরা ভিড় জমিয়ে ফেলল ব্যাপারখানা জানার কৌতূহল নিয়ে। এদিকে পায়েলের দিক বিদিক জ্ঞান হারিয়ে চিৎকার করে বলে উঠল, এই মেয়ে, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। কত বড় সাহস নিজের গুরুকে প্রেমের প্রস্তাব দেয়, আবার কেঁদে কেঁদে বলে ভালোবাসি। বেয়াদব মেয়ে, কলেজে পড়াশোনা বাদ দিয়ে এইসব করতে আসো? বাবা মা তোমার এইসব কিছু করার জন্য কষ্টের সেই টাকা খরচ করেছে, তোমাকে কলেজে ভর্তি করেছে। এদিকে সজল বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় চমকে তাকালো পায়েলের দিকে। ভাবতেই পারেনি পিছনে দাঁড়িয়ে থাকা পায়েল এমনভাবে অন্তরাকে
আক্রমণ করে বসবে। আচমকা পায়েলের এহেন হিংস্র রূপ দেখে নিজেও অবাকের চরম পর্যায়ে চলে গেছে। অপরদিকে এই হেন ঘটনার জেরে মুহূর্তের মধ্যে ভিড় জমে একাকার অবস্থা হয়ে গেল। একেবারে থই থই অবস্থা। পুরো কলেজ প্রাঙ্গণে যেন মেলা বসেছে। চারদিক থেকে গুনগুন গুঞ্জন শব্দ ভেসে আসছে কানে। অন্তরা গালে হাত দিয়ে ওভাবেই পড়ে রইল মাটিতে। পায়েল রেগে মেগে তেড়ে গিয়ে টেনে হিচড়ে অন্তরাকে উঠিয়ে দাঁড় করালো। চারিদিকে নজর ফেলতে ছেলেমেয়েদের ভিড় উপচে পড়া দেখে নিজেকে সামলালো। এবার রাগ দমিয়ে কণ্ঠ খানিক নরম করে বলল, শোনো অন্তরা, তোমাদের এই বয়সটা ভীষণ খারাপ একটা সময়। এই সময় আবেগের বশে মানুষ ভুল করে বসে। তুমিও ভুল করেছো। একজন টিচার হিসেবে তোমার গার্ডিয়ান আমি। তোমাকে সেই ভুল পথ থেকে সরিয়ে নিয়ে আসার দায় দ্বন্দ্বটা আমারও আছে। আশা করি তুমি বুঝে গেছো তুমি কতটা অন্যায় করেছো। যাও, ক্লাসে যাও। তারপর ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে গলায় জোর বাড়িয়ে চিৎকার করে বলে উঠল, এখানে কি সিনেমার শুটিং চলছে? এত ভিড় কেন এখানে? বলার সাথে সাথে আস্তে ধীরে ভিড় হালকা হয়ে যেতে লাগলো। সজল আর এক মুহূর্ত ওখানে না দাঁড়িয়ে ব্যস্ত পায়ে হেঁটে চলে গেল সামনের দিকে। আর চোখে অন্তরা সজলকে চলে যেতে দেখে এক পলক পায়েল ম্যামের দিকে তাকালো। তারপর চোখ মুছে কাঁধের ব্যাগটাকে শক্ত করে ধরে দৌড়ে বেরিয়ে এলো কলেজ চত্বর ছেড়ে। তমসা ঢাকা আধারে ডুবে নাকাশিপাড়া গ্রামের ঝোপঝাড় থেকে 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 ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। মুক্তাদেবী খাবার টেবিলের খাবারগুলো সাজাতে সাজাতে বাসুদেব বাবুর দিকে তাকিয়ে বললেন, জানো, আজ সাথী দিদিভাই ফোন করেছিলেন। কে সাথী? আরে ভুলে গেলে নাকি? পায়েলের মা কালী পুজোয় এসেছিলেন ওনারা। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তোমার মনে আছে ওনারা স্বামী স্ত্রী পায়েলের সাথে বাবুর বিয়ের প্রস্তাব রেখেছিল? মনে আছে তো। আরে বাবা, আমি তো ওনাদের কাছে সময় চেয়েছিলাম। বলেছিলাম বাবু এই মুহূর্তে এত বড় একটা দুর্ঘটনা থেকে সরে উঠল, ওকে মানসিকভাবে একটু স্বাভাবিক হতে দেই, তারপর এসব নিয়ে ভাববো। সে ঘটনা তো আজ প্রায় মাস দুয়েক বেশি হয়ে গেল। তাই ওনারা চাইছেন এবার এই বিষয়ে কথা আগাতে। বাবুর সাথে কথা হয়েছে এই বিষয়ে? হ্যাঁ, একটু মানে বাবু বলেছিল আমরা যা সিদ্ধান্ত নেব তাই ও মেনে নেবে। তাছাড়া আমারও পায়েলকে খুব পছন্দ হয়েছে। মেয়েটা কত শিক্ষিতা, কলেজের প্রফেসর। আমার বাবুর পাশে দাঁড়ানোর যোগ্যতা আছে। আর সব থেকে বড় কথা হলো মেয়েটা আমার বাবুকে খুব ভালোবাসে। বাসুদেব বাবু মুক্তাদেবীর কথায় বেশ প্রশান্তি অনুভব করলেন মনে মনে। এই বার্ধক্য বয়সে ছেলের ভরাপোড়া ঘর সংসার দেখে বিদায় নিতে চান, এইটুকু শেষ বাসনা তার। স্ফূর্ত চিত্তে বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আজই বাবুর সাথে বাকি কথাবার্তাগুলো সেরে ফেলো। যদি বাবু রাজি হয় তাহলে আর দেরি করব না, এই ফাল্গুনেই 4 হাত এক করে দেব। দাঁড়াও, একটু অপেক্ষা করো। আমি তাহলে বাবুর সাথে এক্ষুনি এ বিষয়ে কথা বলবো। বলেই গায়ের শালটাকে ভালো করে জড়াতে জড়াতে সিঁড়ি বেয়ে উঠতে লাগলেন সজলের কাছে যাওয়ার উদ্দেশ্যে। ঘরটা ঈষৎ অন্ধকারে ডুবিয়ে ইজি চেয়ারে শুয়ে আছে সজল, মাথার উপর হাত ভাঁজ করা। মাথায় ঘুরছে আজকে কলেজের প্রাঙ্গণে ঘটে যাওয়া ঘটনাটা। সজলের অবচেতন মন থেকে কেন যেন বারবার বিদ্রোহ ঘোষণা করছে। কেন যেন মনে হচ্ছে ভীষণ খারাপ হয়ে গেছে মেয়েটার সঙ্গে, এতটা না হলেও পারত। কিন্তু মস্তিষ্ক বারবার চিৎকার করে জানান দিচ্ছে মোটেও না, যা হয়েছে একদম ঠিক হয়েছে। কত বড় স্পর্ধা ভাবা যায়। এতদিন ধরে এত এত সিম বদল করে তাকে স্টক করছিল বেহায়া বজ্জাত মেয়ে একটা। আবারও মন অনুনয় বিনয় করে বলে উঠছে, কেন ভুলে যাচ্ছিস? ওই বেহায়া মেয়েটা ছিল তাই এখনো বেঁচে আছিস। এত এত ভাবনার মাঝে যখন সজল ডুবে, ঠিক তখনই ঘরে ঢুকলেন মুক্তাদেবী। ঘরে লাইট জ্বালিয়ে বললেন, এমন ঘর অন্ধকার করে বসে আছিস যে? এমনি বসেছিলাম, ভালো লাগছে না। তাই এইভাবে একা একা থাকলে যে কারোরই খারাপ লাগবে। বলছি কি, একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল। তোর যদি আপত্তি না থাকে তো বলি। গায়ের পাতলা কম্বলখানা ভালো করে জড়াতে জড়াতে সজল মায়ের দিকে তাকিয়ে বলল, বলো, শুনছি। সজলের আগ্রহ দেখে মুক্তাদেবী সজলকে পায়েলের কথা সবিস্তারে জানালেন, সাথে এও বললেন, বাবা, মেয়েটা তোকে সত্যিই খুব ভালোবাসে। আমার মনে হয় তোর মত দেওয়া উচিত। সজল মায়ের কথা কি উত্তর দেবে বুঝে উঠতে পারলো না সে মুহূর্তে। তবে আজকে পায়েলের এমনভাবে রিয়েক্ট করে অন্তরাকে থাপ্পড় মারার কারণখানা বেশ ভালো করেই বুঝতে পারল।
রাত তখন প্রায় 9টা, শীতের রাত। তাড়াতাড়ি গ্রামের মানুষ খাওয়া দাওয়া সেরে লেপের তলায় ঢুকে পড়ে। মনোরমা খাবার খাওয়ার জন্য ডাকতে অন্তরার ঘরে এসে দেখে অন্তরা লেপ চাপিয়ে শুয়ে আছে। মনোরমা মেয়ের শ্যামলা মুখের দিকে তাকালো। ইস, কি অপরূপ সুন্দর মুখের গড়ন মেয়েটার, শুধুমাত্র একটাই খুঁত, গায়ের রং কালো। মনোরমা মনে মনে স্বগতিক করে বলে উঠল, না না, কালো নয়, শ্যামলা, আমার শ্যামলাঙ্গিনী রাজকন্যা। বলেই আদরের স্পর্শ দিতে অন্তরার মাথায় হাত বুলাতে লাগলো। কিন্তু কপালে হাত ঠেকাতেই চমকে উঠল মনোরমা। জ্বরে গা পুড়ে যাচ্ছে। মনোরমা ব্যস্ত হয়ে তড়িঘড়ি মুখে হাত ঘষে ডাকতে লাগলো অন্তরাকে, কিন্তু মেয়েটার কোনো হুঁশ নেই। ভালো করে তাকিয়ে দেখে বুঝলো অতিরিক্ত জ্বরের কারণে মেয়েটা তার জ্ঞান হারিয়ে পড়ে আছে।